দেখা যাচ্ছে। তো এটা এই যে আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে দেওয়ার জন্য শুরুতে একটা করতালি হয়ে যাক। আজ থেকে 15 বছর আগে, এখন চলতেছে 2025 সাল, তাই না? সময়টাকে বলা হয় ইনফরমেশনের যুগ, অবাধ তথ্য প্রবাহের যুগ। আপনি যখন ডুয়েট গেটে যাবেন বা নীলক্ষেতে যাবেন, দেখবেন অসংখ্য বই। এখন আমার তো মনে হয় এখন জব প্রিপারেশনের কোন বই পড়তে হবে সেটার জন্য একটা আলাদা বই দরকার। মাঝে মধ্যে কিন্তু আমি বিশাল বিশাল সাজেশন দেই, কারণ এক এক বইতে এক এক পার্ট ভালো লাগে, তাই না? তার মানে অনেকে দেখা যায় টেবিলে মানে সব বই, তার কাছে মনে হয় যে সবই পড়ে ফেলবে। অর্থাৎ এত বেশি বই এখন বাজারে আছে, ওই বইয়ের মধ্যে কোথা থেকে কোনটা পড়বে সেটার জন্য একটা বই লিখবো আমি ভাবতেছি। আশা করি আমাদের জি মাওলা প্রকাশনী আমার সাথে থাকবে। আজ থেকে 15 বছর আগে কিন্তু এই সুযোগ সুবিধা ছিল না। আমরা যখন প্রথম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করি তখন কিন্তু এই সুবিধা ছিল না। বাজারে শুধুমাত্র একটা বই ছিল, সেটা হচ্ছে জি মাওলার ইন্টারভিউ নলেজ বই। অর্থাৎ বাংলাদেশের যে সরকারি চাকরি, সেই চাকরির বাজারকে প্রথম ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল কিন্তু জি মাওলা প্রকাশনী। সেই জি মাওলা প্রকাশনীর জন্য একটা করতালি দেব। শুধু তাই নয়, এখনকার বাজার যে মানে এখন বাজারে এত বেশি বই, এত বেশি গাইড, এত কিছু, কিন্তু প্রত্যেকটা বই গাইডে কিন্তু বিগত সালের যে প্রশ্ন বা বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু হক প্রকাশনীর বই থেকে তুলে দেওয়া হয়। কারণ তাদের একটা আলাদা সার্ভিস টিম আছে বিভিন্ন সরকারি সংস্থার নিয়োগের প্রশ্নগুলো কালেক্ট করার জন্য, যেটা আমাদের কারণে আছে। তো আমি মনে করি জি মাওলা প্রকাশনী বাংলাদেশের টেকনিক্যাল এডুকেশনের জন্য একটা সাইলেন্স অভিভাবক। তারা যে কারিগরি শিক্ষা নিয়ে যে পরিমাণ কাজ করছে, এখানে জি মাওলা হক প্রকাশনীর নাম শুনে এমন কেউ আছে? আজকে প্রথম শুনছেন এমন কেউ আছে? আমার নাম প্রথম শুনছেন এমন কেউ থাকতে পারে, কিন্তু জি মাওলা প্রকাশনীর নাম শুনে নাই এমন কোনো একটা ব্যক্তিও নাই কারিগরি সেক্টরে। তো কারিগরি সেক্টরে এই অনবদ্য অবদান রাখার জন্য, যদিও জি মাওলা প্রকাশনীর যে কর্ণধার ছিলেন নুরুল হক স্যার, উনি আমার স্যার ছিলেন, উনিও একজন নীরব মানুষ ছিলেন। মানে উনি কোথায় জব করতেন, কি করতেন মানুষ জানতো না, কিন্তু ওনার অবদান বাংলাদেশের কারিগরি সেক্টরের জন্য অনবদ্য ছিল, যেটা তিনি এখনো বজায় রেখেছেন। এবং বাংলাদেশ সরকার, বিশেষ করে এখন নির্বাচনের মৌসুম চলতেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু ঘোষণা দিচ্ছে। কেউ বলতেছে ক্লাস 1 থেকে টেকনিক্যাল শিক্ষা চালু করবে, মানে ক্লাস 1 এ ভর্তি হলে তাকে একটা টেস্টার ধরাই দিবে, তার হাতে একটা কিট ধরাই দিবে, এটার মেজারমেন্ট করো, এটাই তো নাকি? আর নাইলে মাউস ধরাই দিবে যে এটা কামড়ায় কামড়ায় শিখ। টেকনিক্যাল এডুকেশন ক্লাস 1 থেকে শুরু করবে, মূলত হচ্ছে জাস্ট ইন্ট্রোডিউস, প্রাইমারি লেভেলে টেকনিক্যাল এডুকেশনের সাথে ইন্ট্রোডিউস হবে। আরেকটা রাজনৈতিক দল বলতেছে তারা ক্লাস 6 থেকে টেকনিক্যাল এডুকেশন চালু করবে। কেন? হোয়াই? কেন এত টেকনিক্যাল এডুকেশনের গুরুত্ব? কারণ আমরা যদি খেয়াল করে দেখি, আমাদের পূর্বে যারা আছে উন্নত দেশ, আমাদের পশ্চিমে যারা আছে উন্নত দেশ, যারা শুধুমাত্র তাদের নলেজ নির্ভর, জ্ঞান নির্ভর যারা সমাজ গঠন করেছে, পৃথিবীর প্রত্যেকটা দেশে টেকনিক্যাল এডুকেশন স্কিল জেনারেশনের পরিমাণ হচ্ছে 50 থেকে 60%, আর আমাদের দেশে মাত্র 10%। অর্থাৎ এই দেশে কারিগরি শিক্ষা হচ্ছে সবচেয়ে পিছিয়ে আছে। অথচ পৃথিবীকে নেতৃত্ব দিতে গেলে কাকে লাগবে? এখন এটাও তো একটা টেনশন, কারিগরি শিক্ষা যদি এত বেশি লাগে অন্যদিকে টেনশন বেড়ে যায়, আর একটু টেনশন বাড়াই দিই, তাই না? এখানে আমরা যারা আছি তাদের অধিকাংশেরই স্বপ্ন হচ্ছে সরকারি জব করা, তাই না? সরকারি জবের একটা ছোট্ট গল্প বলি। আপনাদের ভিতরে যে স্পৃহা, আপনাদের ভিতরে যে পড়াশোনার যে গতি, সেটা বেড়ে যাবে, অন্যদিকে কান্নাকাটি বেড়ে যাবে। সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে শুধু পাওয়ার সেক্টর একটা মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে 2030 সাল পর্যন্ত যে পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে, এখন হচ্ছে 25 সাল, 2030 সালের মধ্যে যদি যে পরিকল্পনাগুলো তাদের আছে সেগুলো বাস্তবায়ন হয়, শুধু পাওয়ার গ্রিডেই লাগবে 1000 ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সাথে অন্তত 500 বিএসসি ইঞ্জিনিয়ার লাগবে। পাশাপাশি হচ্ছে পাওয়ার সেক্টরের অন্তত 20টা প্রতিষ্ঠান আছে বাংলাদেশের সরকারি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কমপক্ষে 5 থেকে 6 হাজার ইঞ্জিনিয়ার প্রয়োজন।
বর্তমান বাংলাদেশ হাঁটি হাঁটি করে এমনভাবে এগিয়ে যাচ্ছে, একটা সময় ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং কার্যক্রম জেলা কেন্দ্রিক ছিল, অর্থাৎ যাবতীয় অনুমোদন, যাবতীয় ড্রয়িং সব ছিল জেলা কেন্দ্রিক। এখন সেটা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে সেটা প্রত্যেকটা উপজেলায় পৌঁছে গেছে, তাই না? প্রত্যেকটা উপজেলায় কিন্তু জনস্বাস্থ্য, এলজিইডি সবার অফিস আছে। শুধুমাত্র বর্তমানেই এলজিইডিতে 1000টা পদ খালি আছে। এবং বর্তমানে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, দেখবেন যেদিকে তাকাবেন মানুষ শুধু বাড়িঘর করতেছে, তাই না? বিল্ডিং বাড়িঘর করতেছে, গ্রামে গিয়ে দেখবেন এখন 5তলা বাড়ি করতেছে। আর বেশি দিন দূরে নয়, হয়তো 2030 থেকে 35 সালের ভিতরে প্রত্যেকটা ইউনিয়নেই একজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লাগবে। তার মানে দেশে প্রায় অন্তত 15 থেকে 20,000 ইঞ্জিনিয়ারের একটা করে পদ সৃষ্টি হবে। তো আমাদের দিন আসলে কি, সামনের দিন শুধুই রঙিন, তাই না? কেউ কি এই রঙিন পথটাকে বাধাগ্রস্ত করতে পারবে? কান্নাকাটি কি আমাদের পথকে থামিয়ে দিতে পারবে? পারবে না। কারণ আমরা হচ্ছি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষের একজন। বর্তমান পৃথিবীতে শীর্ষ 10 জনের 8 জনই হচ্ছে ইঞ্জিনিয়ার। আর আমার সামনে যে 600 জন বসে আছে এরাও ইঞ্জিনিয়ার। ইনশাল্লাহ আগামী বাংলাদেশে যদি শীর্ষ 10 জন বাংলাদেশি থাকে, এখান থেকে হবে 8 জন ইনশাআল্লাহ। অনেকের কাছে এটা স্বপ্ন মনে হতে পারে যে আজকে প্রোগ্রামে আসার জন্য অনেকের পকেটে ভাড়া ছিল না। আমাদের এখানে অনেকেই আছি, আজকে প্রোগ্রামে আসার জন্য ভাড়া ছিল না, এখান থেকে গিয়ে রাতে কি খাবো সেটারও অনেকের হয়তো ফিক্স নাই। মানে 10 টাকা 20 টাকা ভাড়া নিয়ে এখানে এসেছে। আপনাদের এখানে যারা আছেন, আজ থেকে 2 বছর 3 বছর আগে 2017 সালে স্কুল অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশে যাত্রা শুরু করে এবং 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশের 20টা শহরে অন্তত 1 লক্ষ ইঞ্জিনিয়ারকে আমরা ট্রেন আপ করেছি। সেই 1 লক্ষ ইঞ্জিনিয়ার এখন বাংলাদেশের প্রত্যেকটি সরকারি অফিসে কর্মরত রয়েছে। আপনাদের মতোই এমন ইঞ্জিনিয়ারদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, ট্রেন আপ করেছি, ক্যারিয়ার গাইডলাইন দিয়েছি, যাদের এই প্রোগ্রামে আসার জন্য 10 টাকা ভাড়া ছিল না, 100 টাকা রেজিস্ট্রেশন ফি ছিল না। তারাই এখন এমন ফাইলে সাইন করে যে ফাইলের দাম হচ্ছে 100 কোটি টাকা। আজকে এখানে যারা বসে আছেন, আপনাদের মধ্যে থেকে এমন ইঞ্জিনিয়ার উঠে আসবে যারা শুধু একটা শাটডাউন অর্ডারে সাইন করবেন, কালকে পুরো গাজীপুরে বিদ্যুৎ বন্ধ। এখান থেকে উঠে আসবেন এমন ইঞ্জিনিয়ার যারা শুধু একটা সাইন করবেন, এখন আপনার সাইনের কোনো দাম আছে? এখানে যারা বসে আছেন তারা শুধু একটা সাইন করবেন, আপনার সেই সাইনের মাধ্যমেই 5 কোটি টাকার 10 কোটি টাকা বিল অনুমোদন হবে ইনশাআল্লাহ। তাহলে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জনগোষ্ঠী কারা? আপনারা কি সেই ইঞ্জিনিয়ার না? আপনারা নিজেদের জন্য একটা করতালি দেন। পৃথিবীর পাওয়ারফুল, নট অনলি বাংলাদেশ, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল আপনারা। আমরা যখন 2017 সালে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স কাজ শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে আমরা গিয়েছি। আমরা শুধু ফেরি করে বেরিয়ে বলেছি আমরা বাংলাদেশের ইঞ্জিনিয়ারদেরকে তোমাদের 2টা জিনিসকে অবশ্যই ধারণ করতে হবে, একটা হচ্ছে স্কিল আর একটা হচ্ছে কানেক্টিভিটি। কি স্কিল এবং কানেক্টিভিটি? স্কিলের দরকার আছে কিনা? আগামীকাল আপনার পরীক্ষা আছে, পরীক্ষার জন্য আপনাকে পড়তে হবে কিনা? এটা একটা স্কিল। এই যে এখন ভূমিকম্প প্রতিরোধী যে ভবন করতে হবে, সেটাও একটা স্কিল। আপনি যে একটা 10 কোটি টাকার ফাইলে সাইন করবেন, সেই যোগ্যতা অর্জন করাটা একটা কি স্কিল। পৃথিবীটা এখন 2টা বিষয়ের উপর মোটামুটি টিকে আছে, একটা হচ্ছে দক্ষতা স্কিল, আর হচ্ছে আইটি সেক্টর। এটার সাথে আইটি সেক্টর জড়িত। কানেক্টিভিটি কত বেশি গুরুত্বপূর্ণ আমরা জানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমগ্র পৃথিবী ওয়ান কান্ট্রি অর্ডার চলে এখন। সেই কান্ট্রিটার নাম হচ্ছে আমেরিকা। কোন দেশ? পৃথিবীব্যাপী ট্রিলিয়ন ডলার আমেরিকা খরচ করেছে শুধু কানেক্টিভিটি সৃষ্টি করার জন্য। ধারণা করা হয় পৃথিবীতে এমন কোনো জায়গা নেই, এমন কোনো ইঞ্চি মাটি নেই যেখানে আমেরিকার গোয়েন্দাগিরির নজরদারির বাহিরে রয়েছে। শুধুমাত্র পৃথিবীকে কানেক্ট করার জন্য পৃথিবীর প্রত্যেকটা দেশে তারা টেকনিক্যাল এবং তাদের যে সোশিও ইকোনমিক পার্টনার সৃষ্টি করার জন্য ট্রিলিয়ন ডলার খরচ করেছে। আর আমরা তখন কি করেছি? আমরা তখন গুরুত্ব দিয়েছি রাজনীতিকে, আমরা তখন গুরুত্ব দিয়েছি ধর্মীয় বিভাগকে, আমরা তখন গুরুত্ব দিয়েছি অমুক ভাইয়ের স্লোগানকে। আর আমেরিকা ট্রিলিয়ন ডলার খরচ করেছে পৃথিবীকে কানেক্টেড করার জন্য।
আমেরিকার সেই নেতৃত্ব কেড়ে নেওয়ার জন্য 2010 সালে পৃথিবীর বর্তমান সর্ববৃহৎ অর্থনৈতিক দেশ চায়না নতুন একটা প্রকল্প নিয়ে আসে। প্রকল্পটার নাম কি? বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। সেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে বিশ্বের 150টা দেশে তারা অলরেডি প্রকল্প শুরু করেছে। তারা বলেছে আমেরিকা যে কানেক্টিভিটি পৃথিবীতে অর্জন করেছে, চায়না 2050 সালের ভিতরে সেই কানেক্টিভিটি অর্জন করতে চায়। এখন আমাদের কানেক্টিভিটি কোথায়? আমরা এখানে যারা বসে আছি, আমাদের কানেক্টিভিটি হচ্ছে আমাদের মোবাইল। আমরা সারাদিন চাতক পাখির মতো বসে থাকি, কখন আমাকে আমার বান্ধবী মেসেজ দিবে। এখন মেয়েরা অনেক সময় এটার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দেয় যে মেসেজ দিল না আজকে রাতে। এটাই হচ্ছে আমাদের কানেক্টিভিটি। অথচ পৃথিবী এখন কানেক্টিভিটি লেভেলটা কোথায় চলে গেছে? চায়না $130 বিলিয়ন খরচ করতেছে। $130 বিলিয়ন। ক্যান ইউ ইমাজিন? এই হল রুমে যদি রাখা হয়, এই হল রুমকে ভরে দেওয়া সম্ভব শুধু ডলার দিয়ে। $130 বিলিয়ন খরচ করতেছে বিশ্বের 150টি দেশে শুধু কানেক্টিভিটির জন্য। সারা পৃথিবীতে তারা রেল লাইন নির্মাণ করছে, রাস্তা নির্মাণ করছে, তারা পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করছে, তারা সমুদ্র বন্দর নির্মাণ করছে শুধু পৃথিবীটাকে কানেক্টেড করার জন্য। আর আমরা বসে থাকি আমাদের মোবাইলে শুধু মেসেঞ্জারে একটা কল পাওয়ার জন্য। আপনি যত বেশি মানুষের সাথে কানেক্টেড হবেন, কিছুক্ষণ আগে এখানে একজন বক্তব্য দিয়ে গেছেন, তিনি বলেছেন তিনি কিভাবে একটা সংগ্রাম মুখর জীবন থেকে তিনি একজন দেশ ছাড়া এখন উদ্যোক্তা হয়ে উঠেছেন, সেটা কিন্তু বলেছেন। আপনি যদি সারাদিন আপনার মোবাইলের মেসেঞ্জার নিয়ে পড়ে থাকেন, তবে আপনি এই দেশকে নেতৃত্ব দিতে পারবেন না। আপনাকে এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হবে, নট অ্যাজ এ ডেলিগেট। অ্যারেঞ্জ করতে হবে অন্তত 1000, 2000, 3000 মানুষকে নেতৃত্ব দেওয়া শিখতে হবে, মানুষের সাথে মিশতে হবে। কেন মিশতে হবে? আমরা যারা সদ্য গ্র্যাজুয়েট, মাত্র বিএসসি বা ডিপ্লোমা কমপ্লিট করেছি, আমরা হতাশায় ভুগি। হতাশায় কেন ভুগি? কারণ আমাদের তখন ন্যূনতম একটা কোনো কানেক্টিভিটি থাকে না যে আমরা কারো কাছে জব চাইতে পারি। মানে জব চাওয়ার জন্য আমাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়। আপনার সাথে যদি 1000টি মানুষ কানেক্টেড থাকে, 1000 জন মানুষ কানেক্টেড থাকে, 1000টি ইঞ্জিনিয়ার যদি আপনাকে চিনে, তাহলে আপনি শুধুমাত্র আপনার ফেসবুকে একটা পোস্ট দিবেন যে আমি মিস্টার আবুল কালাম, আই এম এন এক্সপার্ট ইন অটোক্যাড, আমি রেভিট ভালো পারি, আমি 3D ডিজাইন ভালো পারি। আপনি দেখবেন আপনার এই ফেসবুক পোস্টের কারণে আপনাকে 1000 জন মানুষ আপনাকে কাজ দিবে। দিস ইজ কল কানেক্টিভিটি। সারাদিন মেসেঞ্জারে বসে মানে 10টা মেয়েকে মেসেজ দিয়ে অন্তত একটাকে যদি পটাতে পারি, দিস ইজ নট কল কানেক্টিভিটি। আপনি যখন সফল হবেন, ছেলে হন মেয়ে হন, জীবনে যখন সফল হবেন, তখন আপনার পিছনে কিন্তু এই আপনার মেসেজের রিপ্লাইয়ের জন্য সারাদিন বসে থাকবে অনেকে। তো ফোকাস অন কানেক্টিভিটি, নট অন মেসেঞ্জার। আমাদের মাঝে অনেক অতিথি অলরেডি এসে উপস্থিত হয়েছেন। আমি সকলকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আবারও ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদেরকে আবারও উদাত্ত আহ্বান জানাবো স্কিল এবং কানেক্টিভিটির উপর সবসময় জোর দেওয়ার জন্য। স্কিলের গুরুত্বটা কি আমি একটু করে ব্যাখ্যা করি। আমি বাংলাদেশের একটা স্বনামধন্য কোম্পানিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি ভারতীয় এক ফোরম্যান, নট অ্যান ইঞ্জিনিয়ার, কোনো বড় লেভেলের কোনো অফিসার নয়, একটা ফোরম্যান একটা বয়লার ইনস্টল করতে আসছে। সে বয়লারের জন্য নাকি ভারতের অন্যতম বিখ্যাত, ইন্ডিয়ার জন্য সে বিখ্যাত একজন বয়লার ফোরম্যান। সে ফোরম্যানের সাথে কথা বলার জন্য বাংলাদেশের বাগা বাগা ইঞ্জিনিয়ার, ওই ফ্যাক্টরিতে বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট থেকে শুরু করে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির অসংখ্য ইঞ্জিনিয়ার ছিল, অন্তত 200 ইঞ্জিনিয়ার ছিল। সে ফোরম্যানের ভাষা বোঝার জন্য, ফোরম্যান বাংলা বুঝে না, সে হিন্দি বুঝে। ফোরম্যানের ভাষা একটাই, তার ভাষাটা হচ্ছে স্কিল। পৃথিবীর যেখানে তাকে নিয়ে যাবেন, সে বয়লার দেখলে বয়লারের মেরামত করে দিতে পারবে। পৃথিবীতে অন্তত 204টা এখন দেশ আছে, সেই ফোরম্যানের ভাষা হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি? স্কিল। আমি বলি স্কিল হচ্ছে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে স্কিলের ভাষা বুঝে না। কিন্তু আপনার বাংলা ভাষা পৃথিবীর সব দেশে বুঝবে না, ইংরেজি রাশিয়াতে চলে না, চায়নাতে ইংরেজি চলে না, আবার
জাপানে যাবেন, সেখানে চায়না চলে না, পৃথিবীর সব দেশে একটা ভাষা চলে, সেটা হচ্ছে দক্ষতা এবং স্কিল। সেই ফোরম্যানের সাথে কথা বলার জন্য আমাদের দেশের বাঘা বাঘা ইঞ্জিনিয়াররা বলতেছে ক্যা হুয়া ক্যা হুয়া, মানে এর বেশি সে আর হিন্দি পারে না। ফোরম্যান কিছুক্ষণ পরে মানে মাথা গরম করে, এরা বলে ক্যা হুয়া ক্যা হুয়া। তার মানে স্কিল না থাকলে আপনি হবেন ক্যা হুয়া ইঞ্জিনিয়ার। আমি আরেকটা প্রজেক্টে গিয়ে দেখলাম এক জার্মান ইঞ্জিনিয়ার সে পাওয়ার প্ল্যান্ট ইনস্টলেশনের জন্য আসছে। তার দৈনিক ফিস হচ্ছে 20,000 টাকা। সে বাংলাদেশে যতদিন থাকবে প্রতিদিন তাকে স্যালারি দিতে হবে 20,000 টাকা। এই ভদ্রলোক ইংলিশ পারে না, বাংলা পারে না, হিন্দি পারে না, শুধু পারে জার্মান ভাষা। এখন জার্মান ভাষা পারা লোকটি বাংলাদেশে এসেছে একটা পাওয়ার প্ল্যান্ট ইনস্টল করার জন্য। সেখানে বাংলাদেশের অসংখ্য ইঞ্জিনিয়ার ছিল। গিয়ে দেখি এক একটা ইঞ্জিনিয়ার, বাংলাদেশের সরকারি বেসরকারি ইঞ্জিনিয়ার 15-20টা গাড়ি নিয়ে আসছে তার কাজ দেখার জন্য, তার কাজ ঠিক মতো হচ্ছে কিনা। একজন মার্সিডিজ বেঞ্জ, পাজেরো বা বিভিন্ন প্রকল্পের বড় বড় গাড়ি নিয়ে আসছে। তারপরে টাই একবার সোজা আছে, একটু বাঁকা শাখা নাই, মোটামুটি সবাই ওয়েল ডেকোরেটেড। একজন ইঞ্জিনিয়ার, বিশাল বিশাল ইঞ্জিনিয়ার, অনেক দেশ থেকে তারা অনার্স মাস্টার্স পিএইচডি করে আসছে। বাংলাদেশের সরকারি বেসরকারি সেক্টরে তারা কাজ করতেছে। কারো কিন্তু চুলের ভাঁজটা এদিক থেকে এদিকে হচ্ছে না। বাংলাদেশের ইঞ্জিনিয়ার সবার বেতন মিলালে, আমি ওখানে যত ইঞ্জিনিয়ার দেখলাম মোটামুটি 20টা গাড়ি নিয়ে আসছে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা। সবার বেতন মিলে যদি একসাথে করি, ওই ইঞ্জিনিয়ারের একদিনের বেতন হবে না, কারণ সে এখন একটা স্পেশাল অ্যাসাইনমেন্টে এসেছে। আর সেই ইঞ্জিনিয়ার, জার্মানি সেই ইঞ্জিনিয়ার সারাদিন কাজ করে কি পরে জানেন? সে ইঞ্জিনিয়ার একটা 3/4 পরে এখানে কাজ করে। আমাদের দেশে কোনো ইঞ্জিনিয়ারকে দেখবেন সে স্যুটটাই পরা ছাড়া কাজ করতে, জামাতে কখনো ময়লা লাগাতে চায় না। আমরা এই যে কেরানি চাকরিটাকে বেছে নিয়েছি, অফিসে বসে বসে ফাইল সাইন করতে পারলে মনে করি যে আমি অনেক বড় অফিসার হয়ে গেছি। অথচ জার্মানির যে লোক প্রতিদিন 20,000, 50,000, 1 লাখ টাকা চার্জ করতেছে। এবং কি এমনও ইঞ্জিনিয়ার আছে জার্মান থেকে, ইউরোপ থেকে, চায়না থেকে এখন বাংলাদেশে আসে, প্রতিদিনের জন্য তাকে 2 লাখ টাকা 3 লাখ টাকা দিতে হয়। সে কিন্তু বাংলা ভাষা বুঝে না, চাইনিজ বুঝে না, ইংলিশ বুঝে না, সে বুঝে একটাই ভাষা, সেটা হচ্ছে স্কিল। আর সেই জার্মানের ইঞ্জিনিয়ার সকাল 7টা বাজে আসে, সে সারাদিন পাওয়ার প্ল্যান্ট ইরেকশন করে বিকেলে চলে যায়। মাস শেষে তাকে আমাকে 30 লক্ষ টাকা দিতে হয়, 40 লক্ষ টাকা তার হাতে বুঝাই দিতে হয়। তার কিন্তু কোনো ভাষা লাগে না। তো যারা বলে যে ইংরেজি না বললে পৃথিবীতে চলতে পারবে না, এটা একটা মিথ্যা কথা। পৃথিবীতে আপনি ব্যর্থ, আপনি অপদার্থ, আপনি অযোগ্য যদি আপনার স্কিল না থাকে। আপনি স্কিল থাকার পরে আপনি বোবা হলেও কাজ করতে পারবেন। সারা এলাকার মানুষ যদি জানে আপনি ভালো একজন ইলেকট্রিশিয়ান, ভালো একজন প্লাম্বার, আপনি একটা ভালো একজন ডিজাইনার, আপনাকে মানুষ খুঁজে নিয়ে এসে কাজ দিবে। আপনার সাথে বসে বসে সে গল্প করবে না যে আপনি তার ভাষা শিখতে হবে। পৃথিবীতে এখন একটাই ভাষা ইউনিভার্সাল, পৃথিবীর সব মানুষ বুঝে, সব দেশে চলে, সেটা হচ্ছে স্কিল এবং দক্ষতা। যারা দক্ষ হলো না তারাই ধ্বংস হলো। আর আমাদের এখন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের এই নীতি ম্যানিফেস্টোটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। সবাই বলেছে তারা ক্ষমতায় আসলে বাংলাদেশে ক্লাস 6 থেকে 4 থেকে টেকনিক্যাল এডুকেশন চালু করবে। ক্লাস 3 থেকে যদি টেকনিক্যাল এডুকেশন চালু করে, বাংলাদেশের অন্তত 3 কোটি মানুষ হবে টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত। তাহলে আগামীর বাংলাদেশ নেতৃত্ব দিবে কারা? এখানে বাংলাদেশের টেকনিক্যাল এডুকেশনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আইডিবির সম্মানিত কেন্দ্রীয় সভাপতি উপস্থিত আছেন। আগামী দিনে যদি 3 কোটি টেকনিক্যাল এডুকেশনের মানুষ হয়, 3 কোটি মানুষ যদি কারিগরি শিক্ষার মানুষ হয়, তো আমার তো মনে হচ্ছে কবির ভাই যদি প্রধানমন্ত্রী দ্বারা উনি প্রধানমন্ত্রী হয়ে যাবে। এখন বাংলাদেশ এগিয়ে যাক, এটা অনেকে চায় না। কারণ আমরা যদি একটা দক্ষতা নির্ভর জাতিতে গড়ে উঠি, আমরা যদি জাপান, চায়না, তাইওয়ানের মতো স্কিলড জেনারেশন হিসেবে গড়ে উঠি, এটাই অনেকে চায় না যারা কেরানির কাজ করে। তো আমি আপনাদেরকে বলবো, একটা দক্ষ এবং মেধাবী বাংলাদেশ গড়ে তুলতে চাইলে আপনাদেরকে অবশ্যই দক্ষ হতে হবে। প্রথমত দক্ষ হইতে হবে, দ্বিতীয়ত আপনাদেরকে কানেক্টেড হইতে হবে। যত বেশি মানুষের সাথে আপনারা বেশি কানেক্টেড হবেন, যত বেশি দক্ষ হবেন, নট অনলি বাংলাদেশ, পৃথিবীর সব জায়গায় আপনি ভ্যালু পাবেন। তো আবারও একটা দক্ষতা নির্ভর এবং কানেক্টেড বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রামে এসে উপস্থিত হওয়ার জন্য। পাশাপাশি একটা ছোট্ট ঘোষণা দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা জানেন অলরেডি গাজীপুরের শিক্ষার্থীদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য আমরা একটা পাঠাগার চালু করেছি, জানেন তো সবাই? সেই পাঠাগারের উদ্দেশ্য হচ্ছে আমাদের গাজীপুরের প্রত্যেকটা জোনে আমরা একটা করে এই পাঠাগার গড়ে তুলবো, শুধুমাত্র এই দক্ষতা এবং পড়াশোনা নির্ভর একটা প্রজন্ম উপহার দেওয়ার জন্য। তো সেই পাঠাগারে
আমি এখন পর্যন্ত যতগুলো স্কুল অফ ইঞ্জিনিয়ার যতগুলো পজিটিভ উদ্যোগ নিয়েছে, যতগুলো ভালো উদ্যোগ নিয়েছে, সবগুলোর সাথে জি মাওলা প্রকাশনী ছিল। এবং আপনাদের পড়াশোনাকে ত্বরান্বিত করতে, আপনাদের স্কিলকে ত্বরান্বিত করতে জি মাওলা প্রকাশনী সেই পাঠাগারে বই এবং অন্যান্য সামগ্রী দিয়ে আমাদের সাথে থাকবে আলহামদুলিল্লাহ। তো আমি আবারও আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।